সোহেল ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। মুশফিক ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি। ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আচ্ছা, আপনাদের তো ধরেন যে ওই অন্য ব্যাচ থেকেও আমি কয়েকজন স্টুডেন্ট এই ব্যাচে যুক্ত করেছি। সুতরাং আপনারা একটু বন্ধুত্ব সুলভ আচরণ করে একে অন্যকে সহযোগিতা করে আপনারা ক্লাস কন্টিনিউ করবেন, ঠিক আছে? স্যার, আমাদের রুকসানা আপুর খবর কি? তাকে তো দেখি না অনেকদিন। রুকসানা আপুকে রিচ করা যাচ্ছে না, সে অনেক দিনই ক্লাস আসে না। এখন দেখি আমি আর একটা নক দিব না। আপু তো মাঝে কন্টিনিউ ক্লাস করেছিল। আসলে রেগুলার যদি কেউ না হয় তাহলে তার দ্বারা কিন্তু ভালো কিছু করা সম্ভব না, এটা নর্মাল। পরিশ্রম আপনারা একবার করবেন, একবার করে একবারেই সফল হবেন। বারবার পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ভালো করে পরিশ্রম না করেন তাহলে তো বারবার পরিশ্রম করতে হবে। সুতরাং পরিশ্রম করেন, একবার ভালো করে পরিশ্রম করেন।
ইউ শুড বি প্রুভড ইয়োর সেলফ। আপনি যখন আপনাকে প্রমাণ করবেন, এই প্রমাণ যদি করতে হয় তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই প্রমাণ করা বলতে বোঝাচ্ছে সাকসেস হওয়া, আর সাকসেস হইতে হলে আপনাকে এই পরিশ্রম ছাড়া শর্টকাটে বা উল্টাপাল্টা নিয়মে আপনি সফল হইতে পারবেন না। ধরেন যে আপনি লাইসেন্স পাইলেন, কিন্তু আপনার তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হলে আপনার একটা জ্ঞানের প্রয়োজন, একটা বুদ্ধির প্রয়োজন। সেগুলো অর্জন করতে হলে আপনার এই যে নিজের একটা যে যোগ্যতা, এই যোগ্যতাটা অর্জন করে কিন্তু আপনার করতে হবে। না হলে তো আসলে কোর্ট কাছারিতে অনেক অ্যাডভোকেট, কিন্তু সবাই কিন্তু সাইন করতে পারে না। সাইন করতে হলে আইন জানা লাগে, আইন শিখা লাগে এবং আইন প্র্যাকটিস করা লাগে। আচ্ছা, আমি পরবর্তী ইসে চলে যাচ্ছি। দেখেন, এখানে থেকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের বলি। বেআইনি দখল বলতে কী বোঝাচ্ছে, এই যে আপনার অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে কী বোঝাচ্ছে। এটা হচ্ছে আপনার কোনো কারো সম্পত্তি বেআইনিভাবে দখল করার পরে ওই সম্পত্তি থেকে কার্যত যে মুনাফা লাভ করেছে এবং সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত, সুদসহ, সুদসহ, নট সুদ ছাড়া, এই সুদসহ উক্ত মুনাফাকে বলা হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন মুনাফা। এর ইংরেজি টার্মটা অবশ্যই মনে রাখবেন, মেনসরিয়া প্রফিট। আর এটা হচ্ছে আপনার বেআইনিভাবে দখল হইতে হবে। আর এইটা হচ্ছে আপনার এই উন্নতি সাধনের ফলে যে কোনো মুনাফা যদি লাভ করে তাহলে তা সেটা আপনার অন্তর্ভুক্ত হবে না। এটা হচ্ছে আপনার মূল কনসেপ্ট। এর উপর ভিত্তি করে অনেক ধরনের টেকনিক্যাল প্রশ্ন এর মধ্য থেকে আসবে এবং সেই এই পর্যন্ত অনেকবার আসছে। সুতরাং আপনারা একটু কী করবেন, টেকনিক্যালভাবে প্রশ্নটা আপনারা উত্তর করবেন। তারপরে দেখেন, আমরা চলে যাব দেওয়ানি আদালত। দেওয়ানি আদালতের অধীনতা, এটা হচ্ছে আমাদের তো আরও কিছু বাকি আছে। যেমন ধরেন যে এই ইয়েটা উপধারা 12টা পড়েছি আমরা। এখন উপধারা এই একের 2-এ চলে যাব। 2-এ বলতেছে আপনার ডিগ্রি। 2-এ বলতেছে ডিগ্রি কাকে বলে। আমরা সাইডে রাখছিলাম কারণ এটা হচ্ছে একটু বিস্তর আলোচনা এবং গুরুত্বপূর্ণ। দেখেন, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আপনার এই ডিগ্রি বলতে বোঝাচ্ছে আপনার একটা মামলার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা, যেটা হচ্ছে উক্ত মামলা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। এখন ওই মামলার বিতর্কিত সমগ্র বা যে কোনো একটা বিষয়ের বা অধিকারের চূড়ান্তভাবে নির্ধারণ করবে আপনার ডিগ্রি দ্বারা। এবং প্রাথমিক এবং এই আপনার ডিগ্রিটা হইতে পারে চূড়ান্ত এবং প্রাথমিক হইতে পারে। আরজি বাতিল এবং আপনার এই যে 144 ধারায় রেস্টিটিউশন অফ প্রপার্টি, এটা হচ্ছে আপনার ডিগ্রির অন্তর্গত বা ডিগ্রি এটাকে বলা হচ্ছে। এখন আচ্ছা, জি, ডিগ্রি বলেছি আমরা 3 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি, একটা হচ্ছে চূড়ান্ত ডিগ্রি, আর একটা হচ্ছে আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। আংশিক প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত। এখন এই ডিগ্রির আপনার যে বলা আছে আপনার একদম ব্যারেকটা একটু ফলো করবেন, ইংরেজিটা সহ। কোনো আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত
প্রকাশিত এমন বক্তব্য বোঝায় যা মামলার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। ইহা প্রাথমিক এবং চূড়ান্ত হইতে পারে। তাহলে ডিগ্রি কি হইতে পারে? প্রাথমিক হইতে পারে এবং চূড়ান্তভাবে হইতে পারে। আরজি বাতিল এবং 144 ধারার যে রেস্টিটিউশন অফ প্রপার্টি এটা আছে, এটা হচ্ছে আপনার, এটাকে ডিগ্রি বলা হচ্ছে। তাহলে আপনারা দেখবেন যে এখানে এই ডিগ্রির প্রত্যেকটা লাইন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। এখানে আপনার এই যে আপনার কোনো বিতর্কিত বিষয়ে কোনো আপনার চূড়ান্তভাবে কি করবে? কোনো অধিকার নির্ধারণ করবে, চূড়ান্তভাবে অধিকার নির্ধারণ করবে। এবং এই ডিগ্রিটা আপনার প্রাথমিক হইতে পারে এবং চূড়ান্ত হইতে পারে, চূড়ান্তও হইতে পারে। কিন্তু এই যে আপনার উপধারা 2-এর যে কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্টের মধ্যে কয়েকটা পয়েন্টই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার প্রাথমিক হইতে পারে এবং চূড়ান্ত হইতে পারে। এবং আরজি বাতিল এবং আপনার 144 ধারার যে আপনার রেস্টিটিউশন অফ প্রপার্টি, এই দুইটা হচ্ছে আপনার, এই দুইটাকে ডিগ্রি বলা হচ্ছে। এই দুইটা জায়গা থেকে আপনার প্রশ্ন হইতে পারে। আবার আরেকটা বলা হচ্ছে যে এটা চূড়ান্তভাবে অধিকার কি করে? প্রতিষ্ঠা করে, চূড়ান্তভাবে অধিকার প্রতিষ্ঠা করে। এখন এই যে ডিগ্রি, এরপরে আপনার চলে আসতেছে এই উপধারা 14। উপধারা 14-তে বলতেছে আদেশ। দেখেন এখানে এই 2-এর সাথে 14 হচ্ছে আপনার একসাথে মিক্সড করে পড়বেন। 2-এর সাথে 14টা বলতে আপনারা একসাথে মিক্সড করে পড়বেন, কারণ আদেশ এবং ডিগ্রি দুইটা হচ্ছে পাশাপাশি অবস্থান করে। দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্ত যা আনুষ্ঠানিক প্রকাশ কিন্তু ডিগ্রি নয়। একটা মামলাতে বিচারক অসংখ্য আদেশ দিতে পারে, অসংখ্য আদেশ দিতে পারে, কিন্তু ডিগ্রি দিবে কয়টা? একটা ডিগ্রি দিবে। ডিগ্রি হবে কয়টা? একটা। কিন্তু আদেশ হবে অসংখ্য। আদেশ অসংখ্য হইতে পারে। আর আদেশটা হচ্ছে আপনার আনুষ্ঠানিক ঘোষণায়, কিন্তু এটা হচ্ছে আপনার চূড়ান্ত প্রমাণ না, বা চূড়ান্ত কোনো ঘোষণা না, বা আপনার কোনো অধিকার চূড়ান্তভাবে নির্ধারিত করে না। বিশেষ করে দেখবেন যে একটা দেওয়ানি মামলাতে অনেক ধরনের আদেশ দিতে পারে। কোনো দলিল উপস্থাপনের আদেশ দিতে পারে, আপনার এই কোনো আসামিকে হাজির হওয়ার আদেশ দিতে পারে। বিশেষ করে আপনার বিচারক চূড়ান্তভাবে ডিগ্রি প্রদান করার পূর্বে যত ধরনের কথা সে বলবে, প্রায় প্রত্যেকটা কথাই হচ্ছে আপনার কি? আদেশ। বিচারকের প্রত্যেকটা কথাই হচ্ছে আদেশ হিসাবে গণ্য হইবে। এখন এই ডিগ্রিটা হচ্ছে আপনার চূড়ান্তভাবে কোনো অধিকার নির্ধারণ করবে, কিন্তু আদেশটা হচ্ছে চূড়ান্তভাবে কোনো অধিকার কি করবে না? প্রতিষ্ঠা করবে না। চূড়ান্তভাবে কোনো অধিকার প্রতিষ্ঠা করবে না। আচ্ছা, এবার এই আদেশ এবং ডিগ্রি এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা একটু খাতায় লিখবেন। খাতায় লিখে তারপরে কি করবেন? একটু পড়বেন। প্রয়োজনে আপনারা গ্রুপে, আমার গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপে সুন্দর করে নোট করে করে গ্রুপে দিয়ে দিবেন। তাহলে কি কি দিবেন? আদেশ এবং ডিগ্রির মধ্যে পার্থক্যটা দিয়ে দিবেন। হ্যাঁ, একটাতে বলা হচ্ছে আপনার 12তে বলতে 14তে বলতেছে, উপধারা 14তে বলতেছে আদেশ, আর 2-এ বলতেছে ডিগ্রি। এখন এই উপধারা ধারা 2 থেকে কোন কোন উপধারাগুলো আপনারা পড়বেন? এখানে উপধারা 7টা একটা জাস্ট একটা টিক দিয়ে রাখেন, এটা একটু দেখবেন। উপধারা 9 এটা একটু অনেক বেশি করে পড়বেন। উপধারা 8 এটা একটু অনেক বেশি করে পড়বেন। তারপরে এই উপধারা দুইটা বলেছি, 14টা পড়বেন ভালো করে। তারপরে আপনারা এই 11টা জাস্ট একবার পড়বেন বা দুইবার পড়বেন। আর 12টা হচ্ছে 3 স্টার দিবেন। উপধারা 12টা, যেমন অন্তর্বর্তীকালীন মুনাফা এটা, আর ডিগ্রি, আদেশ, রায়, আর হচ্ছে বিচারক, মানে প্রিজাইডিং অফিসার অফ দ্য সিভিল কোর্ট, এইটুকু আপনারা কি করবেন? একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এইখান থেকে যে যে উপধারাগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে।
তারপরে কি আপনার এই উপধারা 13টা একটু পড়বেন, 13টা আপনার অস্থাবর সম্পত্তির কথা বলা হচ্ছে, এটা একটু দাগ দিয়ে রাখবেন। এখানে অস্থাবর সম্পত্তি বলতে আপনার উৎপন্ন ফসলকে অন্তর্ভুক্ত করবেন এই কথা বলা হয়েছে। সো এখানে ডিটেলস আর দরকার নাই, শুধুমাত্র অস্থাবর সম্পত্তির কথা কত ধারাতে বলা আছে এইটুকু আপনারা পড়বেন। তাহলে আমি বললাম কি কি 2, 14, 12, 11, 9, 8 আর হচ্ছে 7, 9, 8, 12, 7, ঠিক আছে? এইগুলো একটু আপনারা ভালো করে পড়বেন এই উপধারা 2 থেকে। আর বাকি যেগুলো আছে এগুলো পড়ার দরকার নাই। এইবার আমি চলে যাব এই ধারা 3-এ। ডিগ্রিটা আর ওইটা পড়া লাগবে না? ডিগ্রি তার একবার যে পড়বেন, পড়ালেন? একবার পড়ার পরে ও বেশি দরকার নাই, জাস্ট একটা দাগায় রাখেন আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যালো। জি জি বলেন আপনি। হ্যালো জি জি। ভাইয়া, আরজি প্রত্যাখ্যান, আরজি প্রত্যাখ্যান খারিজ এবং আদেশের মধ্যে কি কোনো খারিজের মধ্যে আর নাকচের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনি বলতেছেন যে আরজি খারিজ, আরজি নাকচ, আরজি প্রত্যাখ্যান, এই তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই, তিনটাই হচ্ছে সেম, তিনটাই হচ্ছে সেম, একই কথা, একই বিষয়, তিনটাই হচ্ছে একই বিষয়, ঠিক আছে? জি ভাইয়া। এখন এই যেখানে আপনার আরজি নাকচ, হয়তো কোথাও আরজি নাকচ দিতে পারে, আরজি প্রত্যাখ্যান দিতে পারে, আরজি খারিজ দিতে পারে, এটা হচ্ছে আদেশ 11 আর বিধি হচ্ছে আপনার, সরি আদেশ 7 আর বিধি হচ্ছে 11। বিধি 11তে আপনার এই আরজি নাকচ, আরজি প্রত্যাখ্যান, আরজি খারিজ, এই তিনটা বিষয়ের কথাই বলা হয়েছে। এখন আমরা একই জিনিস তিন নামে চিনি, একই জিনিস তিন নামে চিনি, ঠিক আছে? সো যেখানেই যে নামেই থাকুক না কেন আপনারা কি উল্লেখ করবেন? আপনার আদেশ 11, বিধি হচ্ছে আপনার, সরি আদেশ 7, বিধি হচ্ছে 11। হ্যাঁ, বুঝতে পেরেছেন আশা করি। এবার আমরা 3 ধারাতে চলে যাব। আদালতের অধীনতা 3 ধারাতে বলতেছে, দেওয়ানি কার্যবিধি 3 ধারাতে বলতেছে আদালতের অধীনতা। জেলা আদালত হাইকোর্টের কি হবে? অধীনে থাকবেন। দেওয়ানি আদালত ও ক্ষুদ্র বিষয়ক আদালত হাইকোর্ট ও জেলা জজের অধীন থাকবেন। আর এই দেওয়ানি কার্যবিধির সেভিংসের কথা বলা হয়েছে 4 ধারাতে। এই সেভিংসটা একটু আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে রাখবেন, একবার একটু দেখবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনার এই 3 ধারাতে বলতেছে আদালতের অধীনতা। তারপর আমরা চলে যাব 6 ধারাতে। 6 ধারাতে বলতেছে এই আহ, আদালতের আর্থিক এখতিয়ার যে কোনো আদালতকে তার সাধারণ এখতিয়ার, তার আর্থিক সীমা রেখার বেশি মূল্যায়নের বা মূল্যমানের বিষয়বস্তু বিচার করতে পারবেন না। মানে একজন বিচারকের যে আর্থিক এখতিয়ার আছে, এই আর্থিক এখতিয়ারের বেশি কোনো মোকদ্দমা বিচার করতে পারবেন না। যে যে আর্থিক এখতিয়ার দেওয়া আছে, যেমন ধরেন যে আপনার এই যুগ্ম জেলা জজ আদালত 25 লক্ষ টাকা পর্যন্ত মামলার বিচার করতে পারেন। এখন তার থেকে বেশি মূল্যের কোনো টাকা কি করতে পারবেন না? বিচার করতে পারবেন না। 25 লক্ষ টাকার উপরে। তারপরে ধারা 7 বলতেছে আপনার ক্ষুদ্র বিষয়ক আদালতসমূহ, এটা আপনাদের ডিটেলসে পড়ার দরকার নাই, ওইভাবে রেখে দিবেন। তারপরে আপনার চলে যাব ধারা 9। 9 বলতেছে আপনার নিষেধ না থাকলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করবেন। এখন কথা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা কাকে বলে? সম্পত্তির অধিকার বা পদের অধিকার, সম্পত্তির অধিকার বা পদের অধিকার, এই দুইটা বিষয়কে বলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। দেওয়ানি প্রকৃতির মামলা। রাইট টু প্রপার্টি অর রাইট টু র্যাঙ্ক, রাইট টু প্রপার্টি অর রাইট টু র্যাঙ্ক, এই দুইটা বিষয়কে বলা হচ্ছে কি আপনার দেওয়ানি প্রকৃতির মামলা। দেখেন, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস, র্যাঙ্ক অফিস দুইটাই হয়। এখানে আপনারা যেহেতু ব্যয়ের একটা অফিস আছে, সো অফিসই ব্যবহার করবেন। তাহলে আমরা দেখলাম যে রাইট টু অফিস আর রাইট টু প্রপার্টি, এই দুইটা বিষয়কে আমরা কি বলবো? দেওয়ানি প্রকৃতির মামলা বলে গণ্য হইবে বা আমরা বলবো। এখন দেখেন আমাদের দেওয়ানি আদালত কত প্রকার।
দেওয়ানি আদালত কত প্রকার এবং কি কি, এবং কোন আইন দ্বারা দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়, কোন আদালত দ্বারা দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। এখন আপনারা বলেন তো দেওয়ানি আদালত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়? দ্য সিভিল ভাই কোডস অ্যাক্ট, 1800 সিভিল দ্য কোড অ্যাক্ট। সিভিল কোডস অ্যাক্ট 1800 আপনার 87, এই আইনের 3 ধারা অনুযায়ী দেওয়ানি আদালত প্রতিষ্ঠা হবে। দ্য সিভিল কোডস অ্যাক্ট 1887, এখানে আপনার 5 ধরনের দেওয়ানি আদালত আছে। একটা হচ্ছে সহকারী জজ আদালত, 2 নম্বরটা হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত, 3 নম্বরটা হচ্ছে আপনার যুগ্ম জেলা জজ আদালত, তারপর আপনার 4 নম্বরটা হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত আর জেলা জজ আদালত। তাহলে এই 5 প্রকার কি হচ্ছে দেওয়ানি আদালত, এবং এই দেওয়ানি আদালতের কতগুলো এখতিয়ার আছে। এখতিয়ারটা হচ্ছে আপনার আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার হচ্ছে যে আপনার যে আদালত যে পরিমাণ টাকার মামলার বিচার করতে পারবে, এটা হচ্ছে আপনার আর্থিক এখতিয়ার। আর এটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার আছে। আঞ্চলিক এখতিয়ার আছে মানে যেমন ধরেন যে যেই এরিয়া ভিত্তিক আপনার বা যে এরিয়ার মধ্যে কোনো আপনার মামলা মোকদ্দমা বা যদি কোনো ডিসপিউট যদি উদ্ভব হয়, তাহলে ওই এরিয়ার মধ্য থেকে আপনার ওই আদালত কি করতে পারবে, বিচার করতে পারবে। যেমন ধরেন যে আপনার এই মিরপুর জুরিসডিকশনের যে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে একটা নির্দিষ্ট আদালত আছে, ওই আদালতে মামলা দায়ের করতে হবে বা ওই আদালত বিচার করার এখতিয়ার থাকবে। এটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। আর একটা হচ্ছে সাবজেক্টিভ আপনার বিষয়গত এখতিয়ার। কতগুলো মামলা বা কোন ধরনের মামলা কোন আদালত বিচার করবেন, এটা হচ্ছে আপনার বিষয়গত এখতিয়ার। আর কিছু আছে আপনার আদি এখতিয়ার। আরেকটা হচ্ছে আদি এখতিয়ার। আদি এখতিয়ার বলতে বোঝাচ্ছে যে একটা মামলা একদম শুরু থেকে বা মূল থেকে কগনিজেন্সে নেওয়ার যে অধিকারটা, এটাকে বলা হয় আপনার আদি এখতিয়ার। তাহলে আমরা 9 ধারাতে কি বললাম? 9 ধারাতে বললাম যে যদি নিষেধ না থাকে তাহলে সকল প্রকার দেওয়ানি মামলার বা দেওয়ানি প্রকৃতির মামলার কি করতে পারবেন, বিচার করতে পারবেন। ভাইয়া আদি শব্দের অর্থ কি? আদি হচ্ছে প্রাচীন, শুরু বা প্রথম। আদি, আদিম যুগ। আদিম যুগ মানে প্রাচীন যুগ, একদম প্রাচীন, বা এটাকে আপনার এই ক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে আপনার একদম শুরুর বা মূল যে কগনিজেন্সে নেওয়ার যে ক্ষমতা বা যে এখতিয়ার, এটাকে বোঝাচ্ছে আপনার আদি এখতিয়ার। যেমন ধরেন এই জেলা জজ আদালতের কিন্তু আদি এখতিয়ার নাই। জেলা জজ আদালতের আদি এখতিয়ার নাই, কারণ সে একদম সরাসরি আপনি পারিবারিক মামলা, পারিবারিক কোর্টের মামলা যে আপনি জেলা জজের কাছে দায়ের করতে পারবেন না, কারণ তার আদি এখতিয়ার নাই। আদি এখতিয়ার নাই, সে মামলাটা নিতে পারবে না। কিন্তু এই জেলা জজের কয়েকটা ক্ষেত্রে কি আছে, আদি এখতিয়ার আছে। কয়েকটা ক্ষেত্রে আদি এখতিয়ার আছে। যেমন কপিরাইট, কোম্পানি রিলেটেড ক্ষেত্রে জেলা জজ কী করতে পারে, মামলা সরাসরি গ্রহণ করতে পারে। এই প্রাথমিক অবস্থায় সরাসরি প্রথম যে মামলাটা গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে আপনার তার ওই এখতিয়ারকে বলা হচ্ছে আদি এখতিয়ার। ওই মামলার শুরুর এখতিয়ার বা আদি এখতিয়ার। তাহলে আমরা 9 ধারাতে কি বললাম যে নিষেধ না থাকলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলার বিচার করবেন। এখন দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বোঝায় 2 প্রকার। আপিল এখতিয়ার যে আছে একটা, জি, আপিল এখতিয়ার নামে কি কিছু আছে ভাইয়া? জি জি আপিল এখতিয়ার আছে। আপিল এখতিয়ার আছে। আপিল এখতিয়ার মোট দেওয়ানি আদালতের এখতিয়ার হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, আপিল এখতিয়ার আছে, ওটা আমি পড়াবো। আমি এই যে আপনার এই যে
16 থেকে আপনার এই যে পর্যন্ত যখন পড়াবো না, তখন আমি বিস্তারিত এগুলো আলোচনা করব, ঠিক আছে? জাস্ট আমি প্রাথমিকভাবে আর কি বললাম। তারপরে দেখেন আমরা চলে যাব হচ্ছে আপনার 10 ধারাতে, এই মোকদ্দমা স্থগিত রাখা, মোকদ্দমা স্থগিত রাখা। এখানে রেস সাবজুডিস, রেস জুডিকাটা অফ সুট, রেস সাবজুডিস, এটা বলা হচ্ছে আপনার এই 1, 10 এবং 11তে। এই দুইটা ধারায় আপনার খুবই গুরুত্বপূর্ণ, মোকদ্দমা স্থগিত রাখা, রেস সাবজুডিস, এটা বলা হচ্ছে আপনার এই 10 ধারাতে। এখানে দেখেন এই যে আমরা ডাবল জিওপ্যাটি পড়ছি না, ডাবল জিওপ্যাটি কত ধারাতে আছে বলেন তো? ফৌজদারি কার্যবিধির 403-এ বলা আছে। আবার সংবিধানের বলা আছে আর্টিকেল, সিভিলের 11 ধারা, আমি কানেক্ট করতেছি, সিভিলের 11 ধারাতে, কিন্তু ফৌজদারি কার্যবিধির আপনার বলা আছে 403-এ। সংবিধানে বলা আছে আর্টিকেল 35-2-এ, এবং জেনারেল কলেজেস অ্যাক্টে বলা আছে 26 ধারাতে, আরও কয়েকটা আইনে, আবার আপনার ইভিডেন্স অ্যাক্টে বলা আছে আপনার 40 ধারাতে। সো এইটার সাথে কানেক্টেড হচ্ছে আপনার এই দেওয়ানি কার্যবিধির ধারা 11, ধারা 11। আর এই 10 ধারাতে বলতেছে স্টে অফ সুট, এটা হচ্ছে আপনার এই ডাবল জিওপ্যাটি না, এটা ডাবল জিওপ্যাটি না, এটা হচ্ছে আপনার রেস সাবজুডিকাটা, সরি রেস সাবজুডিস, রেস সাবজুডিস। আর 11তে বলতেছে রেস জুডিকাটা। এখানে রেস সাবজুডিস বলতে বোঝাচ্ছে যে দুইটা মামলা একসাথে চলমান আছে, দুইটা মামলা একসাথে চলমান আছে। এখন একটা মামলা আগে দায়ের করা হয়েছে একই ম্যাটার নিয়ে, আরেকটা মামলা পরে দায়ের করা হয়েছে। আর রেস জুডিকাটা হচ্ছে যে একটা মামলা হচ্ছে অলরেডি একটা বিষয় নিয়ে অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে, যখন নিষ্পত্তি হয়ে যাবে একটা বিষয় নিয়ে সেটা হবে রেস জুডিকাটা। আর যে ক্ষেত্রে আপনার দুইটা মামলা দায়ের করা হয়েছে একই বিষয় নিয়ে, কিন্তু একটা মামলাও এখনো নিষ্পত্তি হয়নি, নিষ্পত্তি হয়নি, যখন নিষ্পত্তি হবে না তখন একই বিষয় নিয়ে দুইটা মামলা চলতে পারে না, একটা মামলা হচ্ছে স্থগিত থাকবে, একটা মামলা হচ্ছে স্থগিত থাকবে। এইটা স্থগিত রাখাটাকে বলা হচ্ছে কি রেস সাবজুডিস, রেস সাবজুডিস। এখানে দেখেন কয়েকটা কন্ডিশন আছে, এখানে হচ্ছে যে একই বিষয়, সাবজেক্ট ম্যাটার একই থাকবে, সাবজেক্ট ম্যাটার একই থাকবে, মামলা হবে দুইটা, আবার পক্ষ থাকতে হবে একই, একই পক্ষদের মধ্যে একই বিষয় নিয়ে দুইটা মামলা। পূর্বের মামলা কি হবে? বিচারাধীন থাকবে, পূর্বের মামলা নিষ্পত্তিগত না, পূর্বের মামলা হচ্ছে বিচারাধীন আছে, পূর্বের মামলা বিচারাধীন আছে। আর নিষ্পত্তি যদি হয়ে থাকে পূর্বের মামলা, তাহলে সেটা চলে যাবে রেস জুডিকাটাতে, সেটা হচ্ছে ধারা 11-তে। এই সেম একটা বিষয় নিয়ে, হ্যাঁ বলুন। স্টে অফ সুট আর রেস সাবজুডিস একই কথা না? জি জি একই কথা। হ্যাঁ দেখেন, পূর্বের মামলা যখন বিচারাধীন থাকবে বা সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার রেস সাবজুডিস বা স্টে অফ সুট। এর আগে একটা মামলার এই সেম ঘটনা নিয়ে আমরা বিচারকের সাথে অনেক বেশি কনফ্লিকশনে চলে গিয়েছিলাম হিয়ারিংয়ে। বিষয়টা হচ্ছিল যে একই বিষয় নিয়ে একটা সিভিল মামলা আছে আমাদের, সরি মানে একটা সিআর মামলা আছে, আবার একটা জিআর মামলা আছে। একই ঘটনা নিয়ে একটা সিআর মামলা আছে, একটা জিআর মামলা আছে। তা এই মামলা 4 শুনানিতে আমরা এই 400 ফৌজদারি কার্যবিধি 403 ধারাকে আমরা রেফার করলাম, রেফার করে বললাম যে সম্মানিত বিজ্ঞ আদালত, এই মামলার
এই 403 ধারা তো তখনই আপনার প্রযোজ্য হবে যখন হচ্ছে একটা মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাবে, চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু একই বিষয় নিয়ে একটা সিআর মামলা একটা জিআর মামলা চলতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, চলতে পারে। তো এখন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক সাহেব খুশি মনে অসন্তুষ্ট হয়ে আমাদের মামলাটা খারিজ করে দিয়েছিল। আমরা পরবর্তীতে রিভিশনে যাব। এখন এই হচ্ছে বিষয়, ঠিক আছে। একটা হচ্ছে মামলা হচ্ছে আপনার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়া, আর একটা হচ্ছে চলমান থাকা, ঠিক আছে। তাহলে আপনারা কি পাইলেন এখান থেকে? রেস সাব জুডিস আর একটা হচ্ছে স্টে অফ সুট, দুইটা হচ্ছে একই কথা। তাহলে মামলা স্থগিত রাখা। এখন এই ক্ষেত্রে মামলা হচ্ছে আপনার একটা হচ্ছে আগে দায়ের করছে আর একটা হচ্ছে পরে দায়ের করছে, কোন মামলাটা স্থগিত করবে বলেন তো? কোন মামলার গুরুত্ব বেশি? পরেরটা স্থগিত হবে ভাই, প্রথমটা চলমান থাকবে, দ্বিতীয়টা স্থগিত হবে। পরেরটা স্থগিত হয়ে যাবে। আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি। দেখেন, পরবর্তী মামলা যেখানে দায়ের করা হয়েছে সেখানে বাংলাদেশের যে কোনো আদালতে যার এখতিয়ার আছে, যেখানে সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে যার এখতিয়ার আছে, সুপ্রিম কোর্টে পূর্ববর্তী মামলার এখতিয়ার দেওয়ার প্রতিকার দেওয়ার এখতিয়ার সেই আদালতে থাকতে হবে। একই শর্ত নিয়ে মামলা দায়ের করেছে এবং বিচার স্থগিত করবেন মান্য করে আদালতের জন্য বাধ্যতামূলক। এই যে মামলা স্টে করা, এটা হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক। আর এটা হচ্ছে আপনার সেম টাইটেল হবে, টাইটেল একই ধরনের হবে, একই টাইটেল হবে। আরেকটা হচ্ছে আপনার বিদেশি আদালতে মামলা চলমান থাকলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এখন একই বিষয় নিয়ে একটা বিদেশে একটা মামলা আছে আর একটা মামলা আছে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেস সাব জুডিসটা আপনার কী হবে না, অ্যাপ্লাই করা যাবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের আদালতের মধ্যে যদি আপনার একই বিষয় নিয়ে দুইটা মামলা থাকে তখন হচ্ছে আপনার কি করা যাবে, এই রেস জুডিস সাব রেস জুডিসটা অ্যাপ্লাই করা যাবে। ন্যায় বিচারের স্বার্থে 151 ধারার ইনহেরেন্ট পাওয়ার নিয়ে আপনার প্রথমে দায়ের করা মামলা স্থগিত করার আদেশ দিতে পারবে। যদি আপনার কখনো প্রয়োজন পড়ে ন্যায় বিচারের সাথে প্রথম মামলাটা যেটা দায়ের করা হয়েছে সেটা স্থগিত করা প্রয়োজন, তাহলে এই বিচারকের ইনহেরেন্ট পাওয়ার দ্বারা কি করতে পারে, স্থগিত করতে পারবে, স্থগিত করতে পারবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আপনাদের এই 10 ধারা যে কন্ডিশন যে শর্তগুলো আছে এগুলো আপনারা খুব টেকনিক্যালি একটু পড়বেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই আপনার 9, 10 এবং 11 এই 3টা ধারা থেকে প্রশ্ন আসে। 3টা ধারা যে কোনো একটা থেকে আপনার একটা বা দুইটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই 2টা ধারা কিন্তু আপনার খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আমি এই যে আপনাদের যেহেতু আর ক্লাস আছে আর 5 মিনিট মতো হয়তো আমি ক্লাস নিতে পারবো, সুতরাং আমি 11 ধারা আলোচনা করে শেষ করতে পারবো না। পরবর্তী ক্লাস আমি আগামীকাল নিব, আগামীকাল ক্লাস নিব। আপনাদের আগামীকাল কি পরীক্ষা আছে আপনাদের বলুন তো? জি স্যার। যদি পরীক্ষা থাকে তাহলে আপনাদের ক্লাস আমি নিব না, তার পরের দিন ক্লাস নিব। সুতরাং তাহলে কালকে আর ক্লাস হচ্ছে না, কালকে পরীক্ষা নিচ্ছে আপনাদের। তাহলে পরবর্তী ক্লাস আগামী বুধবারে, আগামী বৃহস্পতিবারে হবে। এখন আপনারা এখানে যারা আছেন
যারা ক্লাস করতেছেন, পড়ালেখা করেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দেখেন, হাতে সময় খুব কম আছে। এই কম সময়ের মধ্যে এই যতজন এখানে আছেন ততজনই আপনারা কি হবেন, অ্যাডভোকেট হবেন, সেই কামনা আমি করি। এবং এই কামনা বশত আপনারা কি করবেন, আপনাদের একটা দায়িত্ব আছে, আপনাদের একটা রেসপন্সিবিলিটি আছে। এখানে কারোর পরিবার আছে, কারোর বাবা মা আছে, নিজের পার্সোনাল লাইফ আছে। এখন আপনাদের নিজের এই ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সকল কিছু মিলে আপনাদের যে রেসপন্সিবিলিটি আছে, পরিপূর্ণভাবে এই রেসপন্সিবিলিটি পালন করার দায়িত্ব হচ্ছে আপনাদের। বয়স বাড়ার সাথে সাথে আপনাদের দায়িত্ব বাড়বে এবং আপনাদের লক্ষ্য হবে আকাশচুম্বী। আপনাদের দ্রুত কি করতে হবে, আপনাদের নিজ লক্ষ্যে, আপনাদের নিজ প্রফেশনে আপনারা কি করবেন, শাইন করার একটা চেষ্টা করবেন। যখন আপনারা চেষ্টা করবেন তখন আপনাদের কি করতে হবে, নিশ্চয়ই আপনাদের দায়িত্ব বলা করা যাবে না, হার্ডওয়ার্ক করতে হবে। আপনারা এখন থেকেই আপনারা কি করেন, প্র্যাকটিসে মনোযোগী হয়ে যাবেন, বা আপনারা প্র্যাকটিস করার একটা মন মানসিকতা নিয়ে আসবেন। ক্লায়েন্ট ডিলিং করবেন, পাড়া প্রতিবেশী এলাকার মানুষের সমস্যা আছে, সমস্যা নিয়ে বসবেন, আলোচনা করবেন, জ্ঞান দিবেন। তার মানে এই না যে আপনি খুব অ্যাভেলেবেল হয়ে যাবেন। অ্যাডভোকেটদের অ্যাভেলেবেল হলে হয় না। অ্যাডভোকেটরা হবে আপনার খুবই রেয়ার, এবং নিজের একটা যে শিডিউল আছে, আমি এটা রেকর্ড বাদ দিই,